আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এই অধ্যায়ের ধারাবাহিক বিগত সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2021 সালে। চলুন প্রিয় বন্ধুরা, আমরা উদ্দীপকটি পড়ি এবং উদ্দীপকের গ দাগ এবং ঘ দাগে ম্যাথমেটিক্যাল যে অংশটুকু আছে সেই অংশটুকু সমাধান করি। প্রশ্নের গ দাগে বলেছে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো এবং ঘ দাগে বলেছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। প্রিয় বন্ধুরা, এই পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে গেলে আপনার দুইটা বিষয় সবার প্রথমে লাগবে এবং এই দুইটা বিষয়ই লাগবে মূলত। এক নাম্বার সেটা হচ্ছে হলো প্রতিটা প্রকল্পের ভার। যেমন আমরা যদি আমাদের এই প্রশ্নটার দিকে খেয়াল করি, এখানে বলেছে মিস্টার নয়নের নিকট বিনিয়োগযোগ্য 40,000 টাকা আছে। তার মানে মিস্টার নয়নের মোট যে বিনিয়োগের যে টাকাটা, সেই টাকাটা হলো কত টাকা? 40,000 টাকা। তিনি এই অর্থ নিম্নরূপে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তাহলে দেখেন এখানে কিন্তু 4টা প্রকল্প আছে, ক, খ, গ, ঘ, এরকম 4টা প্রকল্প বা 4টা কোম্পানি আছে। তো তিনি এই 40,000 টাকা যে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ না করে এই 4টা প্রকল্পেই বিনিয়োগ করেছে। কিভাবে? দেখেন, এই 40,000 টাকার 4,000 টাকা দিয়েছে ক প্রকল্পে, 8,000 টাকা দিয়েছে খ প্রকল্পে, 12,000 দিয়েছে গ প্রকল্পে, 16,000 দিয়েছে ঘ প্রকল্পে। তো এই সে একটা কোম্পানিতে বিনিয়োগ না করে এই 40,000 টাকা সে 4টা কোম্পানিতে বিনিয়োগ করলো। ওকে প্রিয় বন্ধুরা, এবার প্রত্যাশিত আয়ের হার গুলো দিয়ে দিয়েছে। এটা সব অঙ্কই আপনার এই প্রত্যাশিত আয়ের হার দিয়ে দিবে। কেমন? তো আমাদের এটা করতে গেলে যে দুইটা বিষয় লাগবে, এক নাম্বার যে লাগবে সেটা হচ্ছে হলো প্রত্যেকটা প্রকল্পের ভার, এবং 2 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হলো এই প্রত্যাশিত আয়ের হার, যেটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। কিন্তু প্রত্যেকটা প্রকল্পের যে ভার বা ওয়েট, এটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া নেই। এইটা আমাদের একটু ছোট্ট করে বের করে নিতে হবে। তো চলুন আমরা করতে করতে শিখে ফেলি ব্যাপারটা। তো আমরা গদাগের উত্তর করব। গদাগে আমি আগে লিখে ফেলতে পারি সূত্রটা। গদাগ দিয়ে আমি লিখতে পারি পোর্টফোলিও আয়ের হার। তাহলে আমরা প্রথমে লিখব পোর্টফোলিও আয়ের হার। ওকে প্রিয় বন্ধুরা, এটাকে আর পি দ্বারা প্রকাশ করা হয়, পোর্টফোলিও রেট অফ রিটার্নস। এটাকে আমাদের মানে এই পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করার জন্য যে সূত্রটা লাগবে, এই সূত্রটা আগে আমি একটু লিখে দিচ্ছি। তো সূত্রটা হচ্ছে অনেকটা এরকম প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে আমি যদি লিখি ডাব্লু ক গুণন আর বার ক প্লাস ডাব্লু খ গুণন আর বার খ প্লাস ডাব্লু গ গুণন আর বার গ। যতগুলো প্রকল্প থাকবে সেই কয়টা প্রকল্পই লিখবো। তারপরে প্লাস ডাব্লু ঘ গুণন আর বার ঘ। ওকে, এইটা হচ্ছে হলো পোর্টফোলিও আয়ের হারের সূত্র। এবার প্রিয় বন্ধুরা, গ দাগটা আমরা এখানে না লিখে এই গ দাগটা আমরা উপরে লিখি। কেমন? গ দাগটা উপরে লিখি, আর এখানে আমরা লিখি আমরা জানি। তো আমি প্রথমেই বলেছি আমাদের দুইটা বিষয় লাগবে। প্রথমে লাগবে কি? ভার। তো ভারটা আমরা নির্ণয় যদি করি, তখন ভার নির্ণয় করার সূত্র হচ্ছে হলো ডাব্লু ক সমান সমান মানে ক কোম্পানির ভার, ডাব্লু ফর ওয়েট, ওয়েট মানে ভার। তো এটা ভার নির্ণয় করা খুবই সহজ। মানে আপনি টোটাল যে 40,000 টাকা, এই টোটাল যে বিনিয়োগের টাকা, এই টোটাল বিনিয়োগের টাকাকে আপনি প্রত্যেকটা প্রকল্পের বিনিয়োগের টাকা দিয়ে ভাগ করবেন। ব্যাপারটা বুঝতে পারেনি, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, আপনার টোটাল বিনিয়োগ কত টাকা? 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকাকে আপনি সুন্দর করে, এই যেহেতু ক প্রকল্পেরটা বের করতেছেন, তো ক প্রকল্পে বিনিয়োগ করেছেন কত টাকা? 4,000 টাকা। তো এই 4,000কে 40,000 দিয়ে ভাগ করো। মানে যে প্রকল্প থাকবে, যে কোম্পানি থাকবে, সেই কোম্পানির বিনিয়োগকে মোট বিনিয়োগ দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা খুব সহজেই প্রকল্পের ভার পেয়ে যাব। এভাবে আপনি নির্ণয় করবেন। তাহলে আমরা যদি খ প্রকল্পের ওয়েট নির্ণয় করি, তো সেক্ষেত্রে কি করব? খ প্রকল্পে বিনিয়োগ কত? 8,000 টাকা। তাহলে 8,000কে আমরা মোট বিনিয়োগ কত? 40,000 টাকা।
দিয়ে ভাগ করব। যদি এবার গ প্রকল্পের ভার নির্ণয় করি, তো গ প্রকল্পে আছে হচ্ছে 12,000 ভাগ 40,000। আর যদি ঘ প্রকল্পের দিকে খেয়াল করি, তাহলে 40,000 ভাগ কত, 16,000। তাহলে লিখলাম 16,000। এবার একটু ভাগ দিয়ে দিতে হবে প্রিয় বন্ধুরা। তো 40,000 ভাগ 4,000 ভাগ 40,000, 4,000 ভাগ 40,000 করলে বেরোইছে 0.1। 0.1। এরপরে 8,000 ভাগ 40,000 করলে বেরোইছে 0.2। এরপর 12,000 ভাগ 40,000 0.3। এরপরে 16,000 ভাগ 40,000 করলে বেরোইছে 0.4। তাহলে প্রত্যেকটা ক কোম্পানি, খ কোম্পানি, গ কোম্পানি, ঘ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির ভার কিন্তু আমরা এই যে পেয়ে গেলাম। ক কোম্পানির কত, 0.1, খ কোম্পানির 0.2, গ কোম্পানির 0.3, ঘ কোম্পানির 0.4। এই প্রত্যেকটা হচ্ছে হলো ভার। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে একটা উপাদান তো পেলাম ভার, আরেকটা জিনিস যেন কি লাগবে, সেটা হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার। তাহলে দুইটা, একটা হলো ভার আর একটা হলো প্রত্যাশিত আয়ের হার। এই দুইটা জিনিস থাকলে আপনি খুব সহজেই পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে পারবেন। তাহলে ভারটা তো আমরা পেলাম, এবার প্রত্যাশিত আয়ের হার ওইটা আমাদের লাগবে। তো আমি এখানে একটু ডিভাইডেড করলাম। তাহলে প্রত্যাশিত আয়ের হার ওটাকে আর বার দ্বারা প্রকাশ করে, আর বার ক। এখন এটা কি আবার নির্ণয় করতে হবে না, এটা দিয়েই দিয়েছে যে প্রত্যাশিত আয়ের হার, এটাই হচ্ছে আমাদের কি আর বার। কত পার্সেন্ট, 8%। তাহলে ডাইরেক্ট লিখবো 8%। এরপর হচ্ছে আর বার হচ্ছে খ প্রকল্পের কত, 12%। আর বার গ প্রকল্পের হচ্ছে 15%, এবং আর বার ঘ প্রকল্পের হচ্ছে 18%। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে এটা হচ্ছে গেল আমাদের কি দুইটা প্রকল্পের উপাদান। আপনি চাইলে এখানে লিখতে পারেন গদাক দিয়ে, এখানে লিখতে পারেন দেওয়া আছে। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে এবার আমরা জানি লিখে আমরা সূত্র লিখছি, এবার জাস্ট আমাদের মান বসাই দিতে হবে, একদম সহজ। দেখেন ডাব্লু ক, তাহলে মানে ক প্রকল্পের ভার কত, 0.1 লিখলাম 0.1 গুণন ক প্রকল্পের আর বার কত, 8%, তাহলে লিখলাম 8 প্লাস এর পরেরটা কত, খ প্রকল্পের কত, 0.2 গুণন সব খ প্রকল্পের আয়ের হার কত, 12%। তারপরে গ প্রকল্পের ভার কত, গ প্রকল্পের হার হচ্ছে 0.3 গুণন গ প্রকল্পের আয়ের হার কত, 15 প্লাস ঘ প্রকল্পের ভার কত, 0.4 গুণন ঘ প্রকল্পের আয়ের হার হচ্ছে 18%। 18। এবার একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে 0.1 গুণন 8 করলে বেরোইছে 0.8 প্লাস, এবার এই দুইটা গুণ করব, 0.2 গুণন 12 করলে হয়েছে 2.4 প্লাস এরপরে হচ্ছে 0.3 গুণন 15 করলে হয়েছে 4.5। এরপর হচ্ছে 0.4 গুণন 18 করলে বের হয়েছে 7.2। এবার এগুলো সব আমাদের যোগ দিয়ে দিতে হবে প্রিয় বন্ধুরা। 0.8 যোগ 2.4 যোগ 4.5 যোগ 7.2 যোগ করলে বেরোছে 14.9, এবং অবশ্যই কি দিয়ে দেবো, পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে পোর্টফোলিও আয়ের হার হচ্ছে 14.9%। আমি একটু পাশে উত্তর লিখলাম 14.9%। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। চলুন আমরা এবার পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করি। পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তো পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলেও আমাদের শুধুমাত্র দুইটা বিষয় লাগবে। একটা হচ্ছে প্রতিটা প্রকল্পের ভার এবং প্রতিটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। এখন এই কুমিল্লা বোর্ড 21 সালে যে ঝামেলাটা করেছে, যে প্রত্যেকটা অঙ্কেই দেখবেন কিন্তু আদর্শ বিচ্যুতিটা দিয়ে দেয়, কিন্তু দেখেন এখানে কিন্তু বিনিয়োগ আর প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, এখানে কিন্তু আদর্শ বিচ্যুতি দেওয়া নেই।
তাহলে আদর্শ বিস্তৃতি যদি অঙ্কে দেওয়া না থাকে তখন আমরা কি করব? আদর্শ বিস্তৃতি ছাড়া তো আমরা পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে পারবো না, কারণ বলেই দিয়েছে পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি। এখন আদর্শ বিস্তৃতি তো লাগবে, এখন আদর্শ বিস্তৃতি যদি না থাকে তো আমরা কি করব তখন? তখন এই সিগমাটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের একটু ধরে নিতে হবে। তো এটা আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নিলেই হবে। তো চলুন আমরা ব্যাপারটা একটু ম্যাথমেটিক্যালি ক্লিয়ার করি। তো আমরা প্রথমে লিখবো পোর্টফোলিও আদর্শ বিস্তৃতির যে ফর্মুলাটা লিখি। তো আমরা লিখলাম পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি, ঠিক আছে? এইটাকে আমরা সিগমা পি দ্বারা প্রকাশ করব, কেমন? পোর্টফোলিও সিগমা, আর সিগমা মানে তো জানি আমরা আদর্শ বিস্তৃতি। তো এটার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে আমরা সর্বপ্রথম রুট ওভার করব। রুট ওভার করে যতগুলো প্রকল্প থাকবে সবগুলো প্রকল্পের ডাব্লু কয়ের স্কয়ার মানে ভারের স্কয়ার গুণন সিগমা স্কয়ার প্লাস, তারপরে এবার কোন, এটা গেল ক প্রকল্পের ভারের স্কয়ারের সঙ্গে ক প্রকল্পের আদর্শ বিস্তৃতির স্কয়ারের গুণফল, এটার সঙ্গে যোগ করতে হবে কার? খ প্রকল্পের ভারের স্কয়ারের সঙ্গে খ প্রকল্পের আদর্শ বিস্তৃতির স্কয়ারের। সিমিলার ভাবে প্রতিটা গ ঘ সবগুলো আমরা লিখে ফেলাবো। ডাব্লু গ এর স্কয়ার সিগমা গ এর স্কয়ার প্লাস, এরপরে কি ডাব্লু ঘ এর স্কয়ার গুণন সিগমা ঘ এর স্কয়ার। স্যার গুণ কোথায়? এই দুইটার মাঝখানে কিছু নাই, মানে হচ্ছে হলো এই ডাব্লুর সঙ্গে এই সিগমার হচ্ছে হলো গুণের সম্পর্ক, এই প্রত্যেকটার গুণের সম্পর্ক, কেমন? তো এবার প্রিয় বন্ধুরা আমাদের এই ভার তো আমরা কদাগে নির্ণয় মানে এই গদাগে নির্ণয় করেছি, ঠিক আছে? তো আমরা ভারটাকে একটু লিখে ফেলি। তো আমরা প্রথমে এখানে লিখব দেওয়া আছে কি কি দেওয়া আছে। তো আমরা ঘ দাগের উত্তর করছি, তো ঘ দাগটা একটু লিখি। দেওয়া আছে চলো প্রথমে লাগবে ভারগুলা, তাহলে ভার কি? ডাব্লু কয়ের ভার ছিল কত? একটু আগে কিন্তু নির্ণয় করেছে 40,000 ভাগ 4,000 ভাগ 40,000, 8,000 ভাগ 40,000, 12,000 ভাগ 40,000, 16,000 ভাগ ওই 40,000। তো ওটা করে কত বেরোছিল? ক প্রকল্পের ভার কত? 0.1। খ প্রকল্পের ভার কত ছিল? 0.2 এবং গ প্রকল্পের ভার ছিল হচ্ছিল 0.3 আর ঘ প্রকল্পের ভার ছিল হচ্ছিল 0.4, কেমন? আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই আদর্শ বিস্তৃতিগুলা, যেটা আমাদের অঙ্কে দেওয়া নেই। তো এবার আমাদের আদর্শ বিস্তৃতির ক্ষেত্রে আমরা কি করব? এটা আমরা ধরে নিব, যে ধরি বা মনে করি সিগমা ক সমান সমান আমরা 3 ধরলাম, আপনি 2 1 যা খুশি ধরলেই হবে। সিগমা খ সমান সমান 3.5 ধরলাম। সিগমা গ গ প্রকল্পের আদর্শ বিস্তৃতি আর কি 4 ধরলাম। আর সিগমা ঘ সমান সমান 4.5 ধরলাম। এটা কিন্তু আমরা জাস্ট মনে করে নিছি এই সংখ্যাটা। এখন যে স্যার এটাই ধরতে হবে, না, আপনি একটা ধরলেই হয়েছে। স্যার আমার বন্ধুর সঙ্গে তো আমার উত্তর মিলবে না, কোনো মেলার দরকার নেই, আপনি আপনার মতন করেই করবেন। এবার আমরা এই সূত্র ফর্মুলা লিখেছি, এবার আমরা এখানে উপরে একটু লিখে দিতে পারি, যেহেতু ফর্মুলাটা আমরা জানি তো আমরা লিখবো আমরা জানি। এবার আমাদের কাজ হচ্ছে মান বসিয়ে দেওয়া। তাহলে এখানে প্রিয় বন্ধুরা এই কুমিল্লা বোর্ড 21-এর মজার আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে হলো এই যেটা, হ্যাঁ, এই যে আদর্শ বিস্তৃতির যে ব্যাপারটা, এটা আমরা ধরে নেই, কেমন? তো এবার আমরা একটু মান বসিয়ে দেব। তো মান বসাবো কিভাবে? প্রথমে আমরা আমি একটু জায়গা নিয়ে এই পাশে চলে আসি। তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে হলো রুট ওভারটা দিয়ে ফেলা। তো প্রথমে ডাব্লু ডাব্লু কত আছে? 0.1, তাহলে লিখলাম 0.1 এর স্কয়ার, এই যে স্কয়ার এখানে দিলাম। এই দুটার মাঝখানে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক, দিলাম গুণ। সিগমা কয়ের স্কয়ার, তাহলে সিগমা কয় কত? 3, তাহলে 3 এর হোল স্কয়ার প্লাস ক্ষয়ের ভারের স্কয়ার কত? ক্ষয়ের ভার কত? 0.2, তাহলে লিখলাম 0.2 এর স্কয়ার গুণন ক্ষয়ের আদর্শ বিস্তৃতির স্কয়ার কত? 3.5 এর স্কয়ার প্লাস, এরপরে সেম গয়ের ভারের স্কয়ার কত? 0.3 এর স্কয়ার গুণন 4 এর স্কয়ার প্লাস
সিমিলারলি এটার কত 0.4 এর স্কয়ার গুণন 4.5 এর স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছিল একটু ক্যালকুলেশন করতে হবে কিভাবে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে হলো 0.1 মানে 1 এর যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাই 0.01 0.01 গুণন 3 এর স্কয়ার যদি করি 3 স্কয়ার করলে পাই হচ্ছে হলো 9, সরি একটু বাংলায় লিখতে হবে 9 প্লাস নামালাম। পরেরটা সিমিলার ভাবে 0.2 এর স্কয়ার যদি করি তাহলে হয় হচ্ছে হলো 0.04 গুণন 3.5 এর স্কয়ার যদি করি তাহলে পাই হচ্ছে হলো 12.25। এরপরে 0.3 এর স্কয়ার করলে পাই হচ্ছে হলো 0.09 গুণন 4 × 4 = 16 হয়, তারপর একটু করি 4 এর স্কয়ার করলে হয় হচ্ছে হলো 16 প্লাস 0.4 এর স্কয়ার করলে হয় হচ্ছে 0.16 গুণন 4.5 এর স্কয়ার করলে হয় হচ্ছে হলো 20.25। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এইগুলোর জাস্ট গুণন করে দিতে হবে। 0.01 গুণন 9 করলে বের হয়েছে 0.09 প্লাস এরপরে যদি আমরা 0.04 গুণন 12.25 করলে বের হয়েছে 0.49। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে যোগ যদি করি এইটুকুর কাজ করব। 0.09 গুণন 16 করলে বের হয়েছে 1.44 প্লাস এরপরে এটা গুণ করব 0.16 গুণন 20.25 3.24। এবার আমাদের একটু এগুলো যোগ দিয়ে দিতে হবে। 0.09 যোগ 0.49 যোগ 1.44 যোগ 3.24 যোগ করলে বের হয়েছে 5.26। এবার এটার যদি আমরা রুট ওভার করি, রুট ওভার আনসার করলে বের হয়েছে 2.29% দিয়ে দিতে হবে অবশ্যই। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি হচ্ছে হলো 2.29% এবং অবশ্যই মনে করে পার্সেন্টেজ দিয়ে দেবেন, কেমন প্রিয় বন্ধুরা? তো আমরা এই কুমিল্লা বোর্ডের এবং আরেকটা কাজ করতে পারেন, নিচে একটা ছোট্ট নোট দিয়ে দিতে পারেন চাইলে, সেটা হচ্ছে এই নোটটা যে আমরা আদর্শ বিচ্যুতি ধরে নিয়েছি 3, 3.5, 4 এবং 4.5, এই যে এই জিনিসটা আমরা ধরে নিয়েছি, এটা নিচে লিখে দিতে পারেন বা এখানে ধরেই লিখেছেন, না লিখলেও চলবে। তো 2021 সালের এই কুমিল্লা বোর্ডের প্রশ্নের এই যে ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা একটু জানানোর জন্য এই ভিডিওটা আপলোড করা। আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটা মানে যারা ভিউয়ার্স আছে বা যারা সাবস্ক্রাইবার আপনারা আছেন, তারা অধিকাংশ তাদের এজটা হচ্ছিল 18 থেকে 25 বছর বয়স বা যারা এইচএসসি পরীক্ষার্থী এরকম। তো এনারা যারা রয়েছেন তারা এই যে এজটা বা এই যে সময়টা, এই সময়টায় তারা অনেক কিছু ভিতর থেকে ফিল করতে পারে, যেটা কিন্তু তারা আগে করতেন না। তাদের যে কোনো সময়, তারা ছোটবেলা তাদের যখন 12, 13 বা 14, 15 বা এসএসসি পরীক্ষা দেন, তখনই কিন্তু তাদের ভিতরে এই ফিলিংস গুলা কাজ করে না, যেটা এই এইচএসসি পরীক্ষার সময় বা এইচএসসি পরীক্ষার পরবর্তী সময় কিন্তু যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন কিন্তু এই বিষয়গুলো আসা শুরু করে। যদি আমি ছোট কয়েকটা পয়েন্ট বলি আপনাদের ভিতর থেকে, কিছু পয়েন্ট আছে এরকম যে যে দেখা গেল আপনি নিজের ভিতর একটা ফিল পাচ্ছেন যে লোকজন আপনাকে আর সেই ছোট মনে করছে না, লোকজন কিন্তু আপনাকে একজন প্রাপ্ত বয়স্ক হিসাবে ট্রিট করতেছেন। আপনি দেখবেন এই এজটার ভিতরে কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যাবে। দেখবেন বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে গেছে, যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে,
হঠাৎ করে আপনি কিন্তু অনেক সময় দেখবেন যে নিজেকে খুব একা বোধ করতেছেন, একা ফিল করতেছেন, যে এই যে মানে দেখবেন আপনি এই এজটার ভিতরেই কিন্তু দেখবেন লাইফে অনেক কিছু হচ্ছে, অনেক চেঞ্জ গুলো হচ্ছে। আপনার নিজেরও মনে হবে যে আমি আমার ফ্যামিলির জন্য একটু কিছু করি বা নিজের জন্য একটু কিছু করি। এই চিন্তাগুলো কিন্তু, এই চিন্তাগুলো অবশ্যই হেলদি, ভালো, কিন্তু এই চিন্তাগুলো কিন্তু আপনার আগে আসেনি, এখন কিন্তু আসে। এর জন্য কিন্তু অনেক সময় আমাদের কোনো কারণ ছাড়াও এই টাইমে আমার হতো যে মন খারাপ হচ্ছে, খারাপ লাগতেছে। তো এর জন্য একটা কথাই বলবো আপনাদের, সেটা হলো যে গাছ তো আমরা জানি, গাছের পাতা, এই গাছের পাতাগুলো কিন্তু যখন শীত আসে তখন এই পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যায়, কিন্তু এই যখন শীতটা চলে যায় তখন কিন্তু ওই গাছটা আবার নতুন করে পাতা গজায়। তো এর জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের কখনো হাল ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে, আর একটু কষ্ট করতে হবে। লাইফে তো অবশ্যই সবকিছুতেই কষ্ট, তো এই কষ্টটা একটু সহ্য করতে হবে, মানায় নিয়ে চলতে হবে। এবং একটা বিষয় একটু মাথায় রাখবো, সবসময় সবসময় রাখার চেষ্টা করবো, আমি মাথায় রাখার চেষ্টা করি, সেটা হলো যে পিঁপড়া যখন রাস্তা দিয়ে হাঁটে, তো সেই পিঁপড়ার হাঁটার শব্দও কিন্তু আমাদের ঈশ্বর শুনতে পারে, বা আমাদের সৃষ্টিকর্তা গড, আল্লাহ যাই বলি না কেন, সেটা তিনি শুনতে পারেন। তাহলে আমাদের মনের যে এই যে চেঞ্জ গুলা, বা আমাদের যে মানে আমাদের যে একটু, আমরা যে একটু সমস্যার ভিতরে পড়ে যাচ্ছি এই এজের কারণে বা এই বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে, তো এটাও নিশ্চয়ই আমাদের ঈশ্বর জানেন। তো অবশ্যই আহ আহ, যিনি আমাদের জীবনে রাত দিয়েছেন, এবং রাতের পরে তিনি নিশ্চয়ই আবার দিন দিবেন, রাতের পরে দিন আসবেই। হ্যাঁ, তো সেই দিন আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু নিজেকে কষ্ট করে বুঝিয়ে, আপনাকে কেউ বুঝাতে পারবে না যতটা না ভালো আপনি নিজেকে নিজে বুঝাতে পারবেন। তো অনেক কিছু বলার ছিল, আমি ওভাবে আপনাদের গুছিয়ে বলতে পারিনি। তো আশা করি প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী দিন নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদের মোদের বিদ্যালয় চ্যানেলটা খুব শীঘ্রই 20,000 সাবস্ক্রাইবারের পরিবারের একটা মানে একটা ফ্যামিলি বা একটা ইউটিউব পরিবার হতে যাচ্ছে। তো আপনারাও যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ। তো আমরা ছোটখাটো কিছু অনুষ্ঠান করব ইনশাল্লাহ, এবং আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে ভবিষ্যতেও থাকবেন, যেভাবে সাপোর্ট করে আসছেন সেভাবে সাপোর্ট করবেন। তো পরবর্তী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।